আচ্ছা, সাম্প্রতিক রাজনীতির দিকে যদি তাকাই, জাতীয় পার্টিকে ঘিরে একটা বেশ অদ্ভুত পরিস্থিতি, তাই না? একদম। মানে একদিকে ওদের মহাসচিব বলছেন বিএনপির উচিত জাতীয় পার্টিকে রক্ষা করা গণতন্ত্রের স্বার্থে। হ্যাঁ। আবার ঠিক উল্টো দিকে সেই একই দলকে নিষিদ্ধ করার দাবি উঠছে, বেশ জোরালোভাবেই উঠছে। ব্যাপারটা কি বলুন তো? ঠিক। আর এর মধ্যেই এই উত্তেজনার মধ্যেই তো গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূর তার উপর হামলা হলো। হ্যাঁ, কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনেই। একেবারে। তো এই রাজনৈতিক হিসাব নিকাশ, আবার রাজপথের এই সহিংসতা, সব মিলিয়ে পরিস্থিতিটা আরও জটিল হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি এমনি এমনি ঘটছে, নাকি পেছনে অন্য কোনো কারণ আছে? ঠিক, এই প্রশ্নগুলো নিয়ে আমরা আজ একটু কথা বলবো। জাতীয় পার্টির এই উভয় সংকটটা কেন একই সাথে রক্ষার ডাক আবার নিষিদ্ধ করার দাবি, এর ভেতরের ভোটের রাজনীতিটা আসলে কি বলছে, আর তার সাথে এই যে নূরের ওপর হামলা হলো আর যেসব ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, অনেক কথাই তো ভাসছে বাতাসে। এগুলো কিভাবে সম্পর্কিত? আমরা মূলত বিভিন্ন নিউজ রিপোর্ট আর নেতাদের সাম্প্রতিক কথাবার্তা এগুলো বিশ্লেষণ করেই একটু বোঝার চেষ্টা করব। কি বলেন, শুরু করা যাক? অবশ্যই, চলুন গভীরে যাওয়া যাক। আচ্ছা, প্রথমেই আসি জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কথায়। উনি বিএনপিকে বলছেন জাতীয় পার্টিকে রক্ষা করতে। এটা কি শুধু কথার কথা, নাকি এর পেছনে অন্য কোনো স্ট্র্যাটেজি আছে? দেখুন, তার কথায় দুটো জিনিস বেশ পরিষ্কার। প্রথমটা হলো, তিনি একরকম স্বস্তি পাচ্ছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার একটা যে চেষ্টা বা তার ভাষায় ফাঁদ আচ্ছা তৈরি হয়েছিল বলে তিনি মনে করছেন বিএনপি সেটায় পা দেয়নি। এটা একটা দিক। দ্বিতীয়ত, তিনি একটা বেশ বড় আশঙ্কার কথা বলছেন। তার যুক্তিটা হলো, যদি কোনো কারণে জাতীয় পার্টি বা ধরুন এমনকি আওয়ামী লীগও রাজনীতি থেকে নিষিদ্ধ হয়ে যায়, হ্যাঁ, তাহলে বিএনপি হয়তো নির্বাচনে 200-র বেশি আসন পেয়ে যাবে, কিন্তু সরকার গড়তে তো আরও আসন লাগবে। ঠিক। তখন এই বাকি আসনগুলোর জন্য ছোট দলগুলোর ওপর নির্ভর করতে হবে। আর সেই নির্ভরতার বিপদটা কি, উনি কি বোঝাতে চাইছেন? বিপদটা হচ্ছে, তার আশঙ্কা এই ছোট দলগুলো তখন দর কষাকষি শুরু করবে, হয়তো অতিরিক্ত সুবিধা চাইবে বা পলিসিতে নিজেদের মতো করে প্রভাব ফেলবে। ও আচ্ছা। যা বিএনপিকে একটা তার ভাষায় রাজনৈতিক প্যাপেট বা বলা যায় নিয়ন্ত্রিত একটা অবস্থায় ফেলে দিতে পারে। তিনি আরও একটা ইন্টারেস্টিং কথা বলেছেন, রাজনীতিতে একটা কুলিং পিরিয়ড দরকার, একটা সহনশীলতার সময়। কুলিং পিরিয়ড যেমন? হ্যাঁ, যেমনটা তার মতে জিয়াউর রহমানের সময় বা ধরুন 2008 সালের নির্বাচনের পর দেখা গিয়েছিল। জেতার পরই পরাজিতদের ওপর ঝাঁপিয়ে না পড়া আর কি। বুঝতে পারছি, বেশ গভীর চিন্তা। কিন্তু এই যে সহনশীলতার কথা উনি বলছেন, এর ঠিক উল্টো দিকেই তো আবার এই নিষিদ্ধের দাবিটা, তাই না? একদম উল্টো দিকে। কারা তুলছে এই দাবি, আর তারা কি বলছে? আনুষ্ঠানিক কারণটা কি? দাবিটা আসছে মূলত জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি, এই রকম কয়েকটি দলের কাছ থেকে। আচ্ছা। প্রকাশ্যে তারা কারণ দেখাচ্ছে যে জাতীয় পার্টি অনেকদিন ধরে আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে, গণতন্ত্র নষ্ট করেছে, অতএব তাদের রাজনীতি করার অধিকার নেই, এরকম একটা যুক্তি। কিন্তু এর পেছনে কি অন্য কারণও আছে, ভোটের কোনো হিসাব? হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষকরা কিন্তু সেটাই মনে করছেন। আর সত্যি বলতে কি, জাতীয় পার্টি বা বিএনপির নেতারাও এটা কিছুটা স্বীকার করছেন যে এর পেছনে ভোটের একটা জটিল হিসাব আছে। ভোটের হিসাবটা কিরকম? জাতীয় পার্টি পরিসংখ্যান দেখলে তো ওরা এখন বেশ দুর্বল দল, তাই না? ওদের নিয়ে এত চিন্তা কেন? এইখানেই তো মজাটা। পরিসংখ্যান যদি দেখেন, জাতীয় পার্টির ভোট আর আসন দুটোই কিন্তু কমছে, অনেক কমেছে। হ্যাঁ, সেটা তো ঠিক। 1886 সালে 153টা আসন নিয়ে ক্ষমতায় ছিল, অথচ 91 সালেই সেটা নেমে আসে 35-এ। অনেক তোফা। তারপর তো আরও কমতে কমতে এই যে শেষ নির্বাচন হলো 2024 জানুয়ারিতে, মাত্র 11টা আসন পেয়েছে। মাত্র 11টা? হ্যাঁ, এমনকি আওয়ামী লীগের সাথে যে সমঝোতা করে 26টা আসন পেয়েছিল, তার 12টাতেই জামানত হারিয়েছে। আর বাকি যে আসনে প্রার্থী দিয়েছিল, প্রায় সবখানেই একই অবস্থা, জামানত বাজেয়াপ্ত। তো দৃশ্য তো ওরা খুবই দুর্বল। তাহলে ভয়টা কোথায়? জামাত বা অন্যরা কেন এদের নিয়ে এতটা চিন্তিত? ভয়টা আসলে জাতীয় পার্টির নিজের ভোট ব্যাংক নিয়ে হয়তো ততটা না, যতটা আওয়ামী লীগের ভোট নিয়ে। আওয়ামী লীগের ভোট? সেটা কিভাবে? আশঙ্কাটা হলো, যদি কোনো পরিস্থিতিতে ধরুন আওয়ামী লীগের ভোট ব্যাংকের একটা অংশ বা তাদের সমর্থন জাতীয় পার্টির দিকে চলে যায়, আচ্ছা, তাহলে সেটা জামায়াতে ইসলামীর প্রধান বিরোধী দল হওয়ার পথে একটা বাধা হয়ে দাঁড়াতে পারে। ও, এই ব্যাপার। হ্যাঁ,
জামায়াত তো অতীতে ভালো ফল করেছে, বিশেষ করে ৯১-এতে ১৮টা আসন পেয়েছিল, প্রায় ১২% ভোটে বিএনপির সাথে জোট করে। হ্যাঁ, মনে আছে। এরপর আসন কমলেও ২০০১ বা ২০০৮-এও বিএনপি জোটের অংশ হিসেবে ৪%-এর বেশি ভোট কিন্তু তারা ধরে রেখেছিল। এখন তারা হয়তো নিজেদের প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে চাইছে। আর সেই পথে জাতীয় পার্টিকে একটা সম্ভাব্য বাধা মনে করছে, যদিও জাপা এখন দুর্বল। ঠিক, আপাতদৃষ্টিতে দুর্বল হলেও ভবিষ্যতের কথা ভেবে হয়তো এই বাধাটাকেও তারা সরাতে চাইছে। তার মানে জামায়াত এই দুর্বল প্রতিপক্ষকেও মাঠের বাইরে রাখতে চাইছে ভবিষ্যতে সমীকরণ মাথায় রেখে। আর এই জন্যই কি তারা বিএনপির উপরও চাপ দিচ্ছে? যেমন ওই যে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর সিস্টেমের দাবির কথা শোনা যাচ্ছিল। মনে হচ্ছে তো সেটাই। এই পিআর ব্যবস্থার দাবিটা, মানে যেখানে দলগুলো ভোটের অনুপাতে সরাসরি আসন পাবে, এটা জামায়াত বেশ জোরে সোরেই তুলছে। তার সাথে আবার জুলাই সনদ নামে একটা রূপরেখা নিয়েও নাকি তাদের কিছু মতপার্থক্য আছে। আচ্ছা, তো এখন এই জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিটা যুক্ত হওয়াকে অনেকে দেখছেন জামায়াতের দর কষাকষির একটা কৌশল হিসেবে। মানে বিএনপিকে হয়তো বলছে, হয় পিআর মানো, না হলে আমরা নির্বাচনে নাও থাকতে পারি, আর জাতীয় পার্টিকেও সরাও, এরকম কিছু। হ্যাঁ, এই রকম একটা জটিল রাজনৈতিক খেলা চলছে বলেই মনে হচ্ছে। এই অবস্থায় বিএনপি কি বলছে? তারা কি এই নিষিদ্ধের দাবির পক্ষে? না, বিএনপি কিন্তু খুব পরিষ্কার করেই জানিয়েছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার নীতিতে বিশ্বাস করে না। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি তো তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র চালুর কথাই মনে করিয়ে দিয়েছেন। হ্যাঁ, সেটা তো ঐতিহাসিক ঘটনা। তিনি বলেছেন, জিয়াউর রহমান তো আওয়ামী লীগেও রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন, যারা কিনা এর আগে বাকশাল করেছিল। ঠিক। তো বিএনপির যুক্তি হল, কোনো দলকে ব্যান না করে জনগণের উপর বিচার ছেড়ে দেওয়া উচিত, ভোটে ফয়সালা হোক। আচ্ছা, আর অন্য দলগুলো যেমন নাগরিক ঐক্য বা গণফোরাম, তাদের কি মত? নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বা ধরুন গণফোরামের সুব্রত চৌধুরী, ওনারাও মনে করেন যে হ্যাঁ, জাতীয় পার্টি অতীতে গণতন্ত্রের ক্ষতি করেছে ঠিকই, কিন্তু এখনকার সংকট থেকে বেরোতে কোনো দলকে নিষিদ্ধ করাটা ঠিক রাস্তা না। ওনারাও জনগণের রায়ের উপরই জোর দিচ্ছেন। তবে সবাই একমত নয় নিশ্চয়ই। না, যেমন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি আরও এক কদম এগিয়ে। তিনি শুধু জাতীয় পার্টি না, কি বলছেন তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন যে ১৪ দলীয় জোট, তাদেরও নিষিদ্ধ করার দাবি তুলেছেন। তার ভাষায় গণতন্ত্র হত্যা ও গণহত্যার দায়। বাপরে, বেশ কড়া কথা। হ্যাঁ, আর অন্যদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম পাটোয়ারি তো এই দাবিকে স্রেফ অনৈতিক বলছেন। তার মতে এটা প্রতিপক্ষ দলগুলোর নিজেদের নির্বাচনী ফায়দা লোটার চেষ্টা ছাড়া আর কিছুই না। বোঝা যাচ্ছে জাতীয় পার্টিকে নিয়ে বেশ একটা টানাপোড়েন চলছে দলগুলোর মধ্যে, নানা রকম হিসাব চলছে। আর ঠিক এই গরম পরিস্থিতির মধ্যেই ঘটল ওই ঘটনাটা, নুরুল হক নূরের উপর হামলা। কাকরাইলের সেই সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল? ঘটনাটা হলো শুক্রবার সন্ধ্যার দিকে। গণ অধিকার পরিষদের একটা মিছিল তাদের পল্টনের অফিস থেকে বেরিয়েছিল। মিছিলটা কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় সেখানেই গণ্ডগোলটা বাধে। প্রথমে কথা কাটাকাটি, তারপর ইট পাটকেল ছোড়াছুড়ি, মানে সংঘর্ষ শুরু হয়ে যায়। তারপর সহ গণ অধিকার পরিষদের বেশ কয়েকজন আহত হন। নূরের আঘাতটা নাকি বেশ গুরুতর। হ্যাঁ, তার মাথায় বেশ আঘাত লেগেছে, নাকেও চোট পেয়েছেন, তাকে তো ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয়েছিল। এই হামলার দায় নিয়ে তো নিশ্চয়ই পরস্পর বিরোধী কথা হচ্ছে। তা তো হচ্ছেই। গণ অধিকার পরিষদ বলছে তাদের শান্তিপূর্ণ মিছিলে জাপার কর্মীরা প্ল্যান করে হামলা চালিয়েছে। আর জাপা বলছে উল্টো কথা, যে গণ অধিকারের মিছিল থেকেই নাকি উস্কানি দেওয়া হয়েছে, তাদের কর্মীদের ওপর আগে হামলা হয়েছে। পরে রাতে আবার গণ অধিকার পরিষদ মশাল মিছিল বের করলে উত্তেজনা আরও বেড়ে যায়। আচ্ছা, এই হামলা আর পুলিশের ভূমিকা, এটা নিয়েও তো অনেক কথা হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে নানা রকম তত্ত্ব অভিযোগ হচ্ছে তো বটেই। সোশ্যাল মিডিয়াতে এবং কিছু রাজনৈতিক মহলেও নানান আলোচনা ঘুরছে। কেউ কেউ তো সরাসরি অভিযোগ করছেন যে এর পেছনে অন্য কোনো শক্তির ইন্ধন থাকতে পারে, মানে তৃতীয় পক্ষ। হ্যাঁ, এমনকি নেপথ্যে অর্থায়নের কথাও বলছেন কেউ কেউ। আবার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু সিরিয়াস প্রশ্ন উঠেছে। পুলিশের ভূমিকা নিয়ে কি অভিযোগ? গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পুলিশ নাকি অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগ করেছে, এবং বিশেষ করে নূরকেই টার্গেট করা হয়েছে। আচ্ছা, রাশেদ খান তো একজন নির্দিষ্ট পুলিশ অফিসারের নাম উল্লেখ করে হুমকি দেওয়ার অভিযোগও এনেছেন। যারা সেখানে ছিলেন বা নূরের কাছের লোক, তারা কি বলছেন?
তাদের কথা অনুযায়ী সংঘর্ষের পর যখন তারা একটা বিল্ডিংয়ের নিচে মোটামুটি শান্তভাবে দাঁড়িয়েছিলেন, তখন নাকি পুলিশ দুই দিক থেকে ঘিরে ফেলে। ঘিরে ফেলে? হ্যাঁ, আর হঠাৎ করেই লাঠিচার্জ শুরু করে। তাদের মতে এটা পরিস্থিতি বিবেচনায় অস্বাভাবিক এবং একটু বেশি বাড়াবাড়ি ছিল। কিন্তু অন্য মত তো থাকতে পারে। অবশ্যই অন্য মত আছে। কেউ কেউ মনে করছেন নূর বা তার দল হয়তো জেনে শুনেই এমন একটা পরিস্থিতির দিকে যাচ্ছিলেন যা একটু সংঘাতময় হতে পারে। মানে আসল ঘটনা কি তা নিয়ে একটা ধোঁয়াশা কিন্তু আছে। এই হামলাটাতে কি একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে, নাকি এর সাথে আরও বড় কোনো কিছুর যোগসূত্র খোঁজা হচ্ছে, মানে কোনো রাজনৈতিক অস্থিরতা তৈরির প্ল্যান? এখানেই বিষয়টা কিন্তু আরও সিরিয়াস দিকে যাচ্ছে। অনেক রাজনৈতিক বিশ্লেষক, এমনকি কিছু মিডিয়াও এটাকে স্রেফ একটা বিচ্ছিন্ন ঘটনা মানতে রাজি নন। তারা কি সন্দেহ করছেন? তারা সন্দেহ করছেন এটা হয়তো দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার কোনো বড় ষড়যন্ত্রের অংশ, বিশেষ করে যখন নির্বাচন খুব বেশি দূরে নয়। সম্প্রতি কিছু গণমাধ্যমে তো এমন খবরে এসছে যেখানে দাবি করা হচ্ছে ক্ষমতাচ্যুত সরকারের উঁচু পর্যায় থেকে, মানে বিদেশে বসে, দেশের ভেতরে অস্থিরতা তৈরির প্ল্যান করা হচ্ছে। কিরকম প্ল্যান? অভিযোগগুলো কি? অভিযোগগুলো বেশ গুরুতর। বলা হচ্ছে বিদেশে থাকা কিছু নেতাকর্মী, কিছু অবসরপ্রাপ্ত কর্মকর্তা আর দেশের ভেতরের ক্যাডারদের ব্যবহার করে নাশকতামূলক কাজ করার চেষ্টা হতে পারে। মানে অন্তর্ঘাত? হ্যাঁ, সেরকমই। এর জন্য নাকি বেশ বড় অঙ্কের টাকাও দেশে পাঠানো হচ্ছে, এরকম কথাও কিছু রিপোর্টে এসেছে। সেখানে নির্দিষ্ট কিছু ব্যবসায়ী গ্রুপের নামও উল্লেখ করা হয়েছে। যদিও এগুলো সবই অভিযোগ। অবশ্যই এগুলো অভিযোগ, এর সত্যটা যাচাই করা কঠিন। কিন্তু নূরের উপর যে হামলা হলো, এটাকে অনেকে এই বড় ষড়যন্ত্রের প্রেক্ষাপটেই দেখতে চাইছেন। উদ্দেশ্য কি হতে পারে? উদ্দেশ্য হতে পারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের উপর চাপ তৈরি করা, নির্বাচন প্রক্রিয়াটাকে বাধা দেওয়া, দেশকে একটা অস্থিতিশীলতার দিকে ঠেলে দেওয়া। এই ঘটনায় বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কি ছিল? তারা কি বলেছে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি হাসপাতালে নূরকে দেখতে গিয়েছিলেন। ও গিয়েছিলেন? হ্যাঁ, তিনি হামলাকে খুবই নেক্কারাজনক বলেছেন এবং তার কথা অনুযায়ী এটা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে। হত্যার উদ্দেশ্যে? হ্যাঁ, তিনি পুলিশের ভূমিকারও খুব কড়া সমালোচনা করেছেন আর ঘটনার দ্রুত বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন। এমনকি নূরের যাতে ভালো চিকিৎসা হয় সেজন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা করতেও তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন। আচ্ছা, তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম, জাতীয় পার্টিকে ঘিরে একটা বেশ জটিল রাজনৈতিক খেলা চলছে। একদিকে রক্ষার আহ্বান, অন্যদিকে নিষিদ্ধের দাবি। এর পেছনে আছে ভোটের হিসাব, বিশেষ করে জামায়াতের সম্ভাব্য কৌশল। আর এই পুরো টানাপোড়েনের মধ্যে নুরুল হক নূরের উপর হামলা হলো, যা আবার গভীর ষড়যন্ত্রের তত্ত্ব উস্কে দিচ্ছে। সবকিছু যেন একটার সাথে আরেকটা জড়িয়ে আছে। নিঃসন্দেহে। আর এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো তো শুধু কয়েকটা দলের তাৎক্ষণিক লাভ ক্ষতির হিসাব নয়, তাই না? না, নিশ্চয়ই না। এর চেয়েও বড় প্রশ্নটা উঠছে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। এই যে চরম রাজনৈতিক বিভেদ আমরা দেখছি, রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে মানুষের মনে যে সংশয় তৈরি হচ্ছে। হ্যাঁ, নেপথ্যের খেলা বা ষড়যন্ত্রের যেসব অভিযোগ উঠছে আর বারবার এই যে সহিংসতার ঘটনা ঘটছে, এই সবকিছু মিলিয়ে দেশের স্থিতিশীলতা আর একটা গণতান্ত্রিক পথে উত্তরণের যে চেষ্টা, সেটাকে কতটা অনিশ্চিত করে তুলছে। ঠিক। এই অস্থিরতাকে দেশকে আরও গভীর কোনো সংকটের দিকে ঠেলে দিচ্ছে? এই প্রশ্নগুলোই হয়তো আজকের আলোচনার পর আমাদের সবার জন্য আরও ভাবনার খোরাক যোগাবে।